বলছিলেন যে কে নিয়ন্ত্রণ করবে বা ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া বিভিন্ন সময় যে অভিযোগ আসে যে পরাশক্তিদের তুষ্ট করা, তাদেরকে সমর্থন আদায় করে রাখা, এরকম কোনো বিষয় কাজ করছে কিনা মানবিক করিডোরে? না, আমি একটা মানে আপনার শেষটুকু দিয়ে বলি যে আমরা সব কিছুকে আসলে এভাবে বিবেচনা করতে গেলে যেটা হচ্ছে ওই আমি সার্বভৌমত্ব, যেটা হচ্ছে সার্বভৌমত্ব আমার কনসার্ন, এটা সবসময় পলিটিক্সের বিষয় না। এখানে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি, সেখানে ক্ষমতায় যাওয়া না যাওয়া এই আলোচনাগুলি খুব গুরুত্বপূর্ণ না। তার চেয়ে বরঞ্চ মুশারফের কথা যে জিনিসটা আসছে যে যেখানে যাবে সেখানে নিয়ন্ত্রণটা তো কার। ধরুন বাংলাদেশ সরকার মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে ঐক্যমতে পৌঁছালো যে তারা এগ্রি, যেখানে যাবে সেখানে নিয়ন্ত্রণ তো করছে আরাকান আর্মি, সে তো আর মিয়ানমার জান্তা সরকারের সিদ্ধান্ত মেনে নেবে না। সুতরাং এই দায়িত্বগুলি জাতিসংঘকে নিতে হবে। বাংলাদেশ বারবার বলছে এখানে কিন্তু বাংলাদেশ লজিস্টিক সাপোর্টটা শুধু দিবে। বাংলাদেশ ওখানে গিয়ে আমার লোক পাঠিয়ে সেখানে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এই ধরনের জায়গায় সরকার তো শর্ত দিয়েছে কিছু। আমি আপনাকে সেটাই বলছি, আমার শর্তের ব্যাপারগুলি এই ধরুন শর্ত নিয়ে আলোচনা হবে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হবে, অনেক কিছু আলোচনা হবে, আরও কি অগ্রগতি হতে পারে। মানে আপনার একটা নৈতিকভাবে সম্মত হওয়া মানে কি, সেটা মানে এই যে এখানে সাহায্যটা দেওয়া দরকার, আমরা হ্যাঁ সাহায্য দিতে চাই, কিন্তু সেটা কিভাবে দিব, যাবে কিভাবে, আমি আমার লজিস্টিকে দিব, নো প্রবলেম, কিন্তু কিভাবে যাবে, কারা ডিস্ট্রিবিউট করবে, কাদের ব্যবস্থাপনায় হবে, এই জিনিসগুলি তো পরিষ্কার হতে হবে রাষ্ট্রের কাছে। তো সেটা একটা আরও অনেক আলোচনার বাকি। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে দেখুন রাখাইনে তো শুধু রোহিঙ্গা না, রাখাইনে ওখানে অন্য জাতি গোষ্ঠীর মানুষও আছে। আপনার রোহিঙ্গারা রাখাইন থেকে কেন বাংলাদেশে প্রবেশ করেছে? নির্যাতনের মুখে। কিন্তু আপনার ওখানকার দুর্ভিক্ষকে আমার জন্য এই জন্য কনসার্ন যে ক্ষুধায়ত মানুষ এখানে প্রবেশ করবে, আমিই তো তার কাছে, তো আমার সেটাও তো মোকাবেলা করতে হবে। আমার মোকাবেলা করার জন্য পোটেনশিয়াল একটা জায়গা হচ্ছে জাতিসংঘ যদি সেখানে রিলিফ পৌঁছাতে পারে, সেই সুযোগ যদি আমি করে দিই, আমি অন্তত ওই কিছু মানুষ ফেমেনের সময় আমার এখানে চলে আসবে সেটা তো ঠেকানো যাবে। আমি তো নতুন করে রিস্ক নিব না আরও মানুষ এখানে প্রবেশ করার। আর মোশাররফ ভাইয়ের বক্তব্যে খলিলুর রহমান সাহেব বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা চলে যাবে, উনি বলেছেন। এইটা আমি জানি না, মানে আপনি আবার আপনি বলছেন কার সঙ্গে আলাপ করে বলেছেন। খলিলুর রহমান সাহেব কিন্তু এটা বলেননি, বলেছে উনি ডাইরেক্ট বলেছে। আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে বিমস্টেকে যখন আলোচনাটা হয় সে সময় জান্তা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সেটা প্রকাশ্যে, এবং সেই সময় বিমস্টেকের ওই আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের যিনি ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার, ওনার সঙ্গে জয়েন্ট প্রেস কনফারেন্স করেছে। সেখানে কিন্তু তারাই বলেছে যে 1,80,000 রোহিঙ্গা যাওয়ার উপযোগী আছে, যাওয়ার উপযোগী, অর্থাৎ তারা যে ভেরিফিকেশনকে তারা স্বীকার করে যেটা তাদের না করে। এক্স্যাক্টলি, এটা ভেরিফিকেশন কাজ শেষ হয়েছে, সেটাকেই এখন আপনি 1,80,000 চলে যাচ্ছে মনে করছেন কিনা, সেটা বলেছে কিনা সেটা আমি জানি না। বক্তব্যটা হচ্ছে যে 1 লক্ষ মিয়ানমার অথরিটি, মিয়ানমার জান্তা সরকারের অথরিটি, তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি কিন্তু প্রেস কনফারেন্স করেছে ওখানে। সেখানে উনি জয়েন্ট প্রেস কনফারেন্স ছিল, এটা আমাদের খলিলুর রহমান সাহেব এবং তাদের যে ডেপুটি প্রাইম মিনিস্টার, ওনারা বলেছেন যে উনি ওখানে মিয়ানমার কর্তৃপক্ষ সেখানে বলেছে 1,80,000 চলে যাওয়ার উপযোগী আছে, আরও কিছু ভেরিফিকেশন প্রক্রিয়ায় আছে, সো সেটা অন্য বিষয়। আর এটা খুবই যৌক্তিক যে এখন আপনি সেখানে যে পাঠাবেন বলছেন বা পাঠানো, সেখানকার তো আসলে কাউকে আপনি যতই তারা আমার বিপদে পড়ে এখানে আসুক এবং আমি যতই তাদেরকে বোঝা মনে করি, আমার জন্য বিপজ্জনক মনে করি, যাই মনে করি না, তাকে আমার পাঠানো জরুরি এটা যতই মনে করি, একটা যুদ্ধের মধ্যে তো আমি তাকে পাঠিয়ে দিতে পারি না। তো সেটাও তো আবার ইন্টারন্যাশনাল ইস্যুজ আছে। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে আমাদের জন্য এমন একটা পরিস্থিতি, মিয়ানমারের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডেভেলপমেন্টস আমাদের জন্য ইম্পর্টেন্ট আসলে নানান বিবেচনা। আপনার জিও পলিটিক্যাল বলেন, এখানকার আপনার রিজিওনাল পলিটিক্যাল বলেন, এসবের চেয়ে গুরুত্বপূর্ণ। সে কারণেই কি আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আমাদের বেশি, কারণ ওখানে নির্যাতন ঘটেছে, সেই নির্যাতন কিন্তু আমরা ঠেকাতে পারিনি, আমরা আমাদের আশ্রয় দিতে হয়েছে। আমাদের এখানে বিবেচনা করা হয় কি, ধরুন আজকে বিএনপি মহাসচিব যে তার কনসার্ন এক্সপ্রেস করেছেন, আমাদের এখানে বিবেচনা করা, এটাকেও কিছু কিছু লোক নেগেটিভলি দেখার চেষ্টা করবেন। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। বিএনপি যদি এই সমস্ত ইস্যুতে কনসার্ন না থাকে তাহলে তো এটা জাতির জন্য বিপদ। সো বিএনপির কনসার্ন তো এটা খুব ইতিবাচক জিনিস, সরকার তো কোনো কিছুকে উপেক্ষা করছে না। বারবার বলা হচ্ছে যে যখনই জায়গাটা ওই জায়গায় আসলে পৌঁছাবে আলোচনাটা, যে আমাদের আলোচনা করা প্রয়োজন, এখন তো ধরেন খুব প্রাইমারি জায়গা, এখানে আলোচনা করার এজেন্ডা তো থাকতে হবে। এজেন্ডা আসুক, জাতিসংঘ আমাদেরকে আরো ক্লিয়ার করুক কি বলতে চায়, কি করতে চায়, কাদের সঙ্গে আলোচনা হবে, তার প্রেক্ষিতে একটা কনক্রিট আলোচনার জায়গা আমরা আসতে পারবো।
তার প্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধভাবে জাতিগতভাবে সিদ্ধান্ত নিতে পারবো। তো সেই সিদ্ধান্তের জায়গার জন্য আসতে হবে। আমাদের মনে হয় এই পর্যায়ে আমাদের অনেক আরো অনেক আলোচনা বাকি আছে। কিছু নেই এর। দ্রুত নির্বাচন প্রয়োজন সেজন্য সেটি একটি, আরেকটি হচ্ছে যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের একটু প্রস্তুতি থাকা প্রয়োজন, বরং প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী হবে। মাননীয় প্রধান উপদেষ্টা এই বক্তব্য কোথায় বলেছেন? বিমান বাহিনীর একটি প্রোগ্রাম। বাহিনীর মানে যাদের কাজই যুদ্ধ করা, একরকম যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আজকে বিভিন্ন পোর্ট অথরিটি বা পোর্ট রিলেটেড যারা কর্মকর্তা তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন। সেখানে বলেছেন পোর্টগুলিকে আরও আধুনিক করার জন্য, বিশ্বমানের করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা দ্রুত নেওয়া যেন। তার মানে কি, যখন যেই রিলেটেড লোকের সঙ্গে আপনি আলোচনা করবেন, আলোচনাটা সেই রিলেটেড হতে হবে। বাহিনীর কাজ তো হচ্ছে আমার প্রস্তুত থাকা সবসময়, বাহিনী তার ঘুমিয়ে থাকবে না। সুতরাং বাহিনীকে প্রস্তুত থাকা, এবং যখন কিছু রিলিভেন্ট ইস্যুস থাকবে, আপনার ভারত পাকিস্তান একটা যুদ্ধ মনোভাবের মধ্যে আছে, সেটা তো রেফারেন্স এক্সাম্পল। সো বাহিনীকে প্রস্তুত করার জন্য বলা, এটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আপনার বিষয়। বাহিনী আপনার মাঝে মাঝে আমরা দেখি আমাদের দেশের রাজনীতিতে নানান উত্থান পতন নানান সময় হয়তো নানান রকম। দেখা যায় আর্মি চিফ একটা গিয়ে একটা বক্তব্য দিলেন, বাহিনী বললেন সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, কিছু লোক সেটা নিয়ে খুব আশাবাদী হয়ে ওঠে। এটা হচ্ছে এক ধরনের ইন্টারপ্রেট করার জায়গা। সুতরাং আপনি যেখানে যাচ্ছেন, আপনি গণিতের ক্লাসে গিয়ে গণিতই পড়াবেন, আবার বাংলার ক্লাসে এসে আপনি বাংলাই পড়াবেন, এটা হচ্ছে রিয়েলিটি। সো যোদ্ধাদের সঙ্গে আপনি কথা বলতে গিয়ে যুদ্ধ নিয়ে কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। সেটা একটা বিষয়। আরেকটা বিষয়, ভাই যেটা বলছিলেন ভেরি ট্রু। একটি স্বাভাবিক নির্বাচিত সরকার যে ধরনের কার্যক্রম করতে পারে, এই ধরনের একটি সরকারের পক্ষে সে ধরনের কার্যক্রম করার ক্যাপাসিটিও থাকে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই সরকার যারা পরিচালনা করছে তারা কেউই সরকার পরিচালনায় অভিজ্ঞ মানুষ নন। এই সরকার যারা পরিচালনা করছেন তারা রাজনৈতিক চিন্তার, কিন্তু রাজনৈতিক দলীয় যে রাজনৈতিক চর্চার মধ্যে আসতে হয় সে ধরনের চর্চার মধ্যে কেউ ছিলেন না। সুতরাং এই সংকটটা তো আছেই, শুরু থেকে আছে। এই সংকট আমরা সবসময় মেনে নেই। সরকারের অ্যাডভাইজাররা নানান সময় তাদের এই সংকটটা কতদিন থাকবে কথা বলেন। এখন সংকটটা কতদিন থাকবে এটা বলে যদি আমি আপনার এই প্রশ্নটাকে যদি একটু ভাঙি আর কি, আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন যে ইলেকশনটা কবে হবে, তাই তো? ইলেকশনটা কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা একাধিকবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে ইলেকশন হবে। সেখান থেকে সরকারের কোনো পর্যায়ে কোনো বক্তব্য এখনো ব্যত্যয় ঘটেনি। সুতরাং ইলেকশনটা কবে হবে, কবের মধ্যে হবে সে বিষয়ে জাতির কাছে পরিষ্কার বার্তা রয়েছে। ধরুন আলোচনা তো অনেকগুলি বিষয়ে অনেকগুলি আলোচনা করা সম্ভব, আপনার সময়ের স্বল্পতা আছে। যেমন ভাই বলছিলেন যে না, তাহলে একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলো তারপরও কেন দাবি করছে যে এটা তো আপনি রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইবেন, এটা তো আমার কাছে জানতে চাইবেন। তাদেরকে আস্থা পাচ্ছে না এরকম? আমি নিশ্চিত তারা পূর্ণ আস্থা আছে তাদের, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা, আমি জানি তাদের আস্থা আছে। যে ধরেন স্থানীয় সরকারের মানে ফাংশনাল কিনা সেটা নিয়ে কথা বলছেন, আবার কিন্তু আমাদের স্থানীয় সরকার ফাংশনাল করার ক্ষেত্রে বড় বাধা কোথায়? স্থানীয় সরকারের যারা অভিভাবক থাকেন, চেয়ারম্যান, মেম্বার, এরা তো পলাতক, কাউন্সিলর এরা তো পলাতক, এরা নেই। স্থানীয় আমাদের মানে লোকাল গভর্নমেন্টের ইউনিটগুলি এখন শূন্য। তো এই পরিস্থিতিতে একটা সমস্যা আছে। পলিটিক্যাল পার্টিগুলি যদি সেই সমস্যাটা দ্রুত উত্তরণ চায়, তারা একমত হয়ে যদি বলে যে স্থানীয় সরকার নির্বাচন করতে, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আয়োজন করা যাবে, সে বিষয়ে আলোচনা হতে পারে। সুতরাং আমার কথা হচ্ছে আপনার অনেক ধরনের সংকট আছে, সব সংকট একই সঙ্গে মোকাবেলা করা যাবে না। আবার ভাই ধরেন যে বলছে অর্থনীতির চাকা সচল নয়, আমাদের যেই ভঙ্গুর ইকোনমি, মানে আমরা যদি এটা বলতে গেলে খুব বলা যায়, আর পলিটিক্স করলে আরো সুযোগ আরো সহজ বলা যায়। কিন্তু আমরা কি অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, সেই অর্থনৈতিক অবস্থা এখন কোথায় আছে দেশের মানুষ জানে তো? ব্যাংকিং ব্যবস্থা মানুষের আস্থা ফিরেছে তো? আমার রিজার্ভ যেখানে শূন্য করে ফেলেছিল প্রায়, সেই রিজার্ভ তো এখন ক্রমান্বয়ে উন্নতির দিকে। আমার অন্যান্য সূচক যদি সব ইতিবাচক ধারায়। সুতরাং এগুলি দিয়ে আমি কোনো কিছুকে এটা লিজিটিমেট করতে চাই না যে আপনি নির্বাচিত সরকারের যে আপনার দাবি করছেন সে দাবিকে আমি ডিনাই করছি না, সেটার সঙ্গে আমি একমত। নির্বাচিত সরকার থাকা লাগবে, সেই নির্বাচনের জন্য যে উপযোগী একটা পরিবেশ তৈরি করা দরকার। যারা প্রার্থী হবেন, যারা ভোটার যেন নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রার্থী যেন নির্বিঘ্নে তার প্রচারণা করতে পারেন, সে ধরনের একটা পরিবেশ তৈরি হলেই নির্বাচনের দিকে আমরা যেতে পারি।